আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। ফুপির বাড়ি যেতে যেতে রাত হয়ে গেছে। আনুমানিক রাত 1টা কিংবা 2টা বেজে। আমি রাস্তা পার হতেই হঠাৎ দেখলাম মানুষ একটা নিচে পড়ে আছে। আমি একটু একটু করে এগোতে লাগলাম। ওই মানুষটার যত কাছে যাই ততই ভয় করতেছে। আমার পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি ওই ব্যক্তির সামনে গিয়ে যা দেখলাম, মাথা ঘোরানো শুরু করলো। মানুষটার মাথা কাটা দেখে মনে হচ্ছে কেউ জবাই করে দিছে। আমি ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে আসলাম। ফুফির দরজায় এসে টোকা দিতে লাগলাম। নিজেকে কেমন জানি অস্থির অস্থির লাগছে। শরীর পুরো ঘেমে একাকার হয়ে আছে। শার্টটা পুরো ভিজে গেছে। আমি এমনভাবে দরজা ধাক্কাচ্ছি, মনে হচ্ছে এখন ভেঙে যাবে। কিছুক্ষণ পর ফুপি চোখ ডলতে ডলতে এসে দরজা খুলে দিল। আমাকে দেখে ফুপি জড়িয়ে ধরলো। বাবা, তুই এত রাতে? পরে বলবো ফুপি, আগে ঘরে তো ঢুকতে দিবা। আচ্ছা আয়। আমি ঘরে ঢুকে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকলাম। এরপর চোখে মুখে পানি দিতে লাগলাম। গরমে ইচ্ছে করছে গোসল করে ফেলতে। আমি ফ্রেশ হয়ে বের হলাম। ফুপি আমার দিকে তাকিয়ে আছে। কি হলো ফুপি, এমন করে কি দেখছো? তুই আসবি আমাকে আগে বললি না কেন? আসলে তেমন কিছু না ফুপি, আর খাবার দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা বস, আমি নিয়ে আসছি। এরপর ফুপি গিয়ে খাবার নিয়ে আসলো আর এসে আমার পাশে বসলো। শুধু এক প্লেট আনছো? আমার কত ক্ষুধা লাগছে তুমি জানো? চুপ করে বসে থাক আর এদিকে আয়, আমি খাইয়ে দিই। হুম। এরপর আমি ফুপির পাশে গিয়ে বসলাম। ফুপি আমাকে এক এক করে খাইয়ে দিতে লাগলো। আমি খাচ্ছি, কোনো কথা বলতেছি না। একটু যা দেখলাম চোখে শুধু ভাসছে। কি জঘন্যভাবে লোকটিকে মেরেছে। কারা এমন কাজ করতে পারে? আমি এসব ভাবতেছি, তৎক্ষণাৎ আমার ভাবনাতে ফুপি ব্যাঘাত ঘটালো। কি সমস্যা তোর? হ্যাঁ, কই কি কি? ভ্যাবাচিকা খেয়ে গেলাম। তোকে কতক্ষণ ধরে ডাকছি, তোর কোনো হুঁশ জ্ঞান নেই? কি ভাবছিস এত? কিছু না ফুপি। আর আসতে তোর এত দেরি হলো কেন? আচ্ছা ফুপি, আমি ঘুমাবো, প্রচুর ঘুম পাচ্ছে। সকালে উঠে সব বলবো। কি বলিস? আর এগুলো খাবি না? না, পেট ভরে গেছে। আচ্ছা যা, রুম চিনিস তো? এটা কি বললে ফুপি? আচ্ছা যা। আমি রুমে গিয়ে ব্যাগটা একপাশে রাখলাম। এরপর খাটের উপর বসলাম। কেন অস্থির অস্থির লাগছে, অত কিছু না ভেবে কম্বল নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সারা শরীর ভিজে, অ্যান্ড পুরো বিছানাতেও পানি। আর থাকতে না পেরে ঠান্ডায় তাড়াতাড়ি উঠে পড়লাম। আর সামনে যাকে দেখলাম, মনটা কেন জানি খারাপ হয়ে গেল। তুই এখানে কেন? আমার বাড়ি আমি থাকবো না তো কে থাকবে? আর তুই কেন আসছিস? এমনি বেড়াতে আসছি। তো কখন যাবি এখান থেকে? আমার যখন ইচ্ছে হয়। তোকে কেন বলবো? আরে আয়ান বাবু, এত রাগ করো কেন? আমি তো জাস্ট মজা করছি। তুই সামনে থেকে যা, আমার মজা টজা ভালো লাগে না। তাই নাকি? ভালো লাগবে কিভাবে? তুই তো একটা। আর কিছু না বলে থেমে গেল। কি আমি? বল। তোর সাথে কথা বলার ইচ্ছে না, ফালতু ছেলে। এটা বলে ও হন হন করে চলে গেল। আমি কোনো মতে উঠে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে লাগলাম। এর মাঝে আমার আর রুহির পরিচয় দিয়ে দেই। আমি হলাম আলফি আয়ান, সবাই আয়ান বলে ডাকে। এবার অনার্স 3য় বর্ষে। আর বাবা মা বলতে কেউ নেই। পৃথিবীতে শুধু একাই আমি। আপন বলতে শুধু ফুপি আছে। আর আমি একজন, না, গল্পের মাঝে কে ওটা জেনে যাবেন। রুহি হলো ফুপির একমাত্র মেয়ে, বড়ই আদরের। রুহি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। রুহির আব্বু ফুপা, তিনি একজন এমপি। গল্পে আসা যাক। আমি রেডি হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি ফুপা। আমি ওনাকে আঙ্কেল বলে ডাকি। কি খবর আয়ান, কখন আসলে? জি আঙ্কেল, কালকে। ও ভালো, বসো আমাদের সাথে। আরে বাবা, ও সুপাই বসুক। আমার এরকম ভিটু টাইপের ভদ্র প্রকৃতির ছেলে ভালো লাগে না। তাই নাকি মা? আচ্ছা আঙ্কেল, আপনারা নাস্তা করে নেন, আমি কলেজ যাচ্ছি। ওহো বাবা, কিছু খেয়ে যেতে বলো। যে শরীর, না খেয়ে থাকতে থাকতে একদিন দেখবে ঘুরে টুরে পড়ে যাবে। দেখবে তখন তাকে নিয়ে আমাদের টানাটানি করতে হবে। আমি রুহির দিকে রাগী চোখে তাকিয়ে আছি। দেখছো বাবা আমাকে কেমন করে দেখতেছে? ওর নজর খারাপ, কখন কি করে বসে। চুপ কর রুহি, কি সব যাতা বলছিস? আর ও তোর বড় হয়, ভাইয়া বলে ডাকবি। একে আবার ভাইয়া ডাকবো? এটা কি বলো না। রুহির হাসি দেখে গা জ্বলে যাচ্ছে। আমি ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে কলেজে চলে গেলাম। এটা কি করলি মা? ও না খেয়ে চলে গেল। তো যাকগে, ওকে যে ওকে ডেকে খুঁজে খাওয়াতে হবে। রুহি, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস ওকে নিয়ে, কিছু বলবি না।
আসছে দরদ দেখাতে। আরে তোমরা মা মেয়ে ঝগড়া করো না। আর রুহি, আয়ান তোর ভাই হয়, সো ওর সাথে সম্মান দিয়ে কথা বলবি। আরে ওসব গায়া টায়ারে ভাই ডাকতে পারবো না। এটা বলতেই ফুপি ওর গালে থাপ্পড় মারলো। চুপ কর তুই, এতক্ষণ অনেক বলেছিস আমার ছেলেকে, আর একটাও বাজে কথা বলবি না। মা, তুমি আমাকে ওই গায়া ছেলের জন্য মারলে, এটা ঠিক করলে না। এটা বলে রুহি খাবারের প্লেট ফ্লোরে আছাড় মেরে রাগে গজগজ করতে করতে কলেজে চলে আসলো। কলেজে এসে মাথায় হাত দিয়ে বসে আছি এমন সময় আমার ফ্রেন্ড রোহান আসলো। কেমন আছিস আয়ান? ভালো, তোর কি অবস্থা? ভালো। আর শোন, কি? তোকে আম্মু যেতে বলেছে। কিছুদিন আগেই তো আসলাম। আমি কিছু জানি না, আম্মু তোকে যেতে বলেছে। আচ্ছা, কলেজের শেষে না হয় যাব। ওকে চল, ক্লাসে যাই। আমি আর রোহান ক্লাসরুমে যাচ্ছি এমন সময় রুহি বাইক নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। দেখলাম ও চোখ মুখ লাল হয়ে আছে। সোজা এসে আমার কলার ধরলো। সমস্যা কি তোর? কই, আমার আবার কি সমস্যা? তোর জন্য মা আজকে আমাকে বকা দিয়েছে। আমি তো তোকে এমনিতে এমনিতে ছেড়ে দিতে পারি না। এটা বলে ঠাস করে থাপ্পড় মারলো। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। এটাই তোর উপহার। এটা বলে হনহন করে চলে গেল। আমি মুখটা একটু মালিশ করে মলিন হাসি দিয়ে হাঁটতে লাগলাম। আমি আর রোহান ক্লাসে বসে আছি। পাশে শুনতে পেলাম সবাই বলাবলি করছে কাল রাতে নাকি একটা লোক খুন হয়েছে। আচ্ছা আয়ান, তুই কি জানিস কাল রাতে একটা লোক খুন হয়েছে? কই না তো, কার থেকে শুনছিস? কি বলিস, আমাদের বাজারের পাশে ওই জায়গায় যেখানে আমরা সবাই মিলে আড্ডা দেই। ও, কে করছে খুন তোরা কি জানিস? না। কে বা কারা করেছে এরকম কোন আইডিয়া আছে তোর? কি কাউকে সন্দেহ হয়? আমার থেকে কেন জিজ্ঞেস করতেছিস? তুই জানিস না? আরে আমি আসছি যে বেশি দিন হয় নাই, এখানে মানুষ কে কি রকম কেমনে জানবো? আমরা কথা বলতেছি, এর মধ্যে আবির আর রাফি আসলো। কেমন আছিস মামা? ভালো, তোরা কেমন আছিস? এই তো তোর মতো। মামা, খুনের খবরটা জানিস? হুম। আমার মনে হয় কি জানিস? কি? আমার সন্দেহ হচ্ছে একজনই খুন করেছে, তবে কনফার্ম না। কে, নামটা তো বল। তুই কিছু মনে করবি না তো? আমি আবার কি মনে করব? ভাই, তুই জানিস তো রুহি কেমন। আগে আর কথা বলতে না দিয়ে ওর কলার ধরে দাঁড় করালাম। চুপ কর শালা, রুহির নামে একটা বাজে কথা বলবি না। আমি রাফির কলার ধরাতে সবাই আমাকে ধরে ফেললো। এরপর সবাই মিলে আমাকে রাফির থেকে ছাড়িয়ে নিল। দোস্ত, তুই সামান্য এই কথার জন্য আমার কলার ধরলি? সরি ভাই, রুহির নামে কেউ কিছু বললে সহ্য করতে পারি না। দেখিস একদিন সত্যিটা ফাঁস হবে। তোরা কি ঝগড়া করবি? চল সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাই আর আড্ডা মেরে আসি। না রে, মন ভালো নেই। আরে চল তো। এরপর সবার টানাটানিতে উঠে ওদের সাথে যেতে লাগলাম। গেট দিয়ে পার হতে দেখলাম রুহি একটা ছেলের সাথে বসে বসে হাসাহাসি করতেছে, আর ছেলেটাও সুযোগ বুঝে রুহির গায়ে ঢলে পড়ছে। আর ছেলেটাকে আজকে প্রথম দেখলাম। আমি ওদের সামনে গেলাম। রুহি, তোর পাশে ছেলেটাকে? যে হবে হোক, তোকে বলবো কেন? ছেলেটা সুযোগ বুঝে তোর গায়ে ঢলে পড়তেছে, আর তুই কিছু বলতেছিস না কেন? তুই আমার সামনে থেকে যা তো। ফুবিকে বলবো? আরে যা তো, যত সব পাগল ছাগল, কোথা থেকে আসে এসব? যান চলো তো, আমরা ওদিকে গিয়ে বসি। চলো। ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উঠে অন্য পাশে গিয়ে বসলো। আমি চোখ নামিয়ে ওদের সামনে থেকে চলে আসলাম। আমি ফ্রেন্ডদের কাছে গেলাম। এই, তোরা ছেলেটাকে কেউ চিনিস নাকি? ছেলেটা আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে। ছেলেটার চরিত্র কেমন? এই, তোরা কেউ কিছু বলিস না, দেখবি ও আবার তোদের কলার ধরবে। ভাই, তুই রাগ করছিস? সরি রে। আমি রাফিকে জড়িয়ে ধরলাম, মনটা খারাপ করে বললাম, জানিস ভাই, এই পৃথিবীতে আমার ফুপি ছাড়া কেউ নেই, আর আমি ফুপিকে অনেক অনেক ভালোবাসি। ওনার মনে কোনোভাবে কষ্ট দিতে চাই না, তাই মুখ বুজে সব সহ্য করি। সরি ভাই, তুই মন খারাপ করিস না। শালা তোদের কথাবার্তা শেষ হলে চল তো। এরপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম। আমি এসে দেখি আঙ্কেল, চেয়ারম্যান সাহেব সবাই মিলে বসে মিটিং করতেছে। আমি কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমের দরজা লক করে দিলাম। এরপর ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করতে লাগলাম। আমার অ্যাসিস্ট্যান্ট আরোহীকে কল দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো স্যার, কাজ কি শেষ? না, এখন বসছি। আর অফিসে সব ঠিকঠাক আছে তো? জি স্যার। কোনো সমস্যা হলে বলো, আমি এসে সলভ করে দিব।
জি স্যার। আর আপনার ফুপি কেমন আছে? ভালো। আচ্ছা ভাই, আর কাজ শেষ হলে আমি তোমাকে মেইলে জানাবো। ওকে স্যার। এরপর লাইন কেটে দিলাম। আমি সব ফাইল দেখে ল্যাপটপটা আবার লুকিয়ে রাখলাম। এরপর রুম থেকে বের হলাম। নিচে এসে দেখি ফুপি, রুহি আঙ্কেল সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমিও ওদের সাথে যোগ দিলাম। আমাকে বসতে দেখে রুহি নাক ছিটকে উঠল। তুই এখানে আসলি কেন? আর দেখতেছিস না আমরা কথা বলছি? আসলে সরি। আমি উঠে চলে আসতেই ফুপি আমার হাত ধরে ফেললো। ওনার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। বস বাবা, কি করবো বল, আমার মেয়েটা যে ওরকম। ও কিছু না ফুপি, আমি যাচ্ছি, তোমরা কথা বলো। হুম। আমি আবার রুমে ঢুকে মোবাইলটা হাতে নিলাম। গিয়ে কিছুক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করলাম। গল্পে কে কেমন কমেন্ট করতেছে এসব দেখতেছি। এরপর মনটা যেন কেন জানি খারাপ হয়ে যাচ্ছে। বুক ফেটে কান্না আসতে চাইছে। আমি রুমের মধ্যে পাইচারি করতে লাগলাম। শূন্য বুকটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে। মা বাবার কথা খুব মনে পড়তেছে। জানালা দিয়ে বাইরে দেখলাম আজকে চাঁদ উঠেছে। আমি রুমের মধ্যে এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাদে উঠে গেলাম। এরপর রেলিং ধরতে যাচ্ছি, তখন সামনে যাকে দেখতেছি রুহি কার সাথে যেন হেসে হেসে কথা বলতেছে। হঠাৎ পিছন ফিরে আমাকে দেখে যা করলো, আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। রুহি ফোনটা ওর পকেটে রেখে আমার দিকে তেড়ে আসলো, আর এসে কুত্তার বাচ্চা বলে থাপ্পড় একটা লাগাই দিল। এই ফকিরের বাচ্চা, এখানে কেন আসছিস? চুপ করে দাঁড়িয়ে আছি। কিরে, কান দিয়ে কথা ঢুকে না? তোকে না বলছিস সামনে থেকে যেতে? আর কখনো সাদের আশেপাশেও যেন না দেখি। রুহি, আমি তোর ছোট না বড়? শোন, আমি আমার জানের সাথে কথা বলছি, মাঝখানে এসে আমাদের কথার মাঝে ভঙ্গ করিস না। আমার রাগ উঠলে কিন্তু পরিণাম ভালো হবে না। আচ্ছা সরি, আমি যাচ্ছি। আমি ওর সামনে থেকে এসে ছাদের অন্য পাশে এসে দাঁড়ালাম। রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখতেছি। মা বাবা যদি থাকতো হয়তো তাদের কাছে গিয়ে বলতে পারতাম, মা, আমার এই বুকে অনেক কষ্ট, সবকিছু থেকেও যেন ফাঁকা ফাঁকা লাগছে। মা, তোমাদের সাথে যদি আমাকেও এসব ভাবতেছি। এমন সময় আবার রুহি আসলো। তুই বয়রা নাকি রে? কানে কথা ঢুকে না? চুপ করে আছি। আজকের পর জীবনে যদি তোকে এই সাথে পা রাখতে দেখি, তাহলে পা গুলো কেটে তোর হাতে ধরিয়ে দেব। এটা বলে ওর সামনে থেকে রুমে চলে আসলাম। এসে দরজা বন্ধ করে ঘুম দিলাম। রাতে ফুপি ডাকছে কিনা জানি না, সকালে উঠলাম দেখি রোহিত ছাড়া বাড়িতে কেউ নেই। আমি কোনো কথা না বলে বাহিরে বের হতে যাব, অমনি ওই দাঁড়া। বল। বল না, বলেন বলবি, আপনি করে বলবি। আচ্ছা বলেন। যা, আমার জন্য নাস্তা বানিয়ে আন। পারবো না। কি বললি তুই? আমি কি জিনিস তুই মনে হয় জানিস না। যেটা বলছি ওটা কর, না হলে এর ফল ভালো হবে না। পারবো না, যা ইচ্ছা করেন। আমি চলে আসতে যাব, অমনি রুহি আবার বলল, তুই কি এই বাড়িতে থাকতে চাস? যদি থাকতে ইচ্ছে হয় তাহলে আমার কথা শুনতে হবে। পারবো না। ওকে, যেতে পারিস, কিন্তু মনে রাখিস এর ফল কিন্তু খুব ভয়াবহ হবে। যত সব ফালতু। এটা বলে আমি ঘর থেকে বের হয়ে কলেজে গেলাম। এরপর ক্যান্টিনে গিয়ে নাস্তা নিয়ে খেতে বসছি, অমনি মেয়ে একটা এসে আমার খাবারগুলো ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আমি রাগে ফুসতে ফুসতে মেয়েটার দিকে তাকালাম। খাবারগুলো ফেললেন কেন? আপনি? দেখলাম মেয়েটা কথা বলতে ভয় পাচ্ছে। মনে হচ্ছে মেয়েটা ভুল করে এসব করেছে। আমি কি করছি? আপনি আমার জায়গায় বসছেন কেন? তাই বলে আপনি আমার খাবার ফেলে দিবেন? হুম। আপনাকে এখানে কে পাঠিয়েছে? কেউ না। বলেন কে পাঠিয়েছে? বললাম তো কেউ না। মেয়েটা একটু জোরে কথা বলতেই সবাই আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর দেখলাম রুহি ওর দলবল নিয়ে আমার সামনে এসে হাজির, আর ওর হাতে হকি স্টিক। আপু, ও আপনাকে কি বলছে? ও আমাকে রুম ডেট করার জন্য জোর করছে। আপনি রাজি হচ্ছেন না বলে আপনাকে হুমকি দিচ্ছে, তাই তো? হুম। কি বলছে ও আপনাকে? আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি বলতেছে মেয়েটা? আমি যদি ওর কথায় রাজি না হই তাহলে আমাকে জোর করে ধর্ষণ করবে। আপনি এখন যেতে পারেন আপু, আমি দেখছি কি করা যায়। ওই অচেনা মেয়েটা যাওয়ার সাথে সাথে সবাই আমাকে চিচি করতে লাগলো। কেউ কেউ বলে উঠলো, আপনাকে দেখে তো অনেক ভদ্র মনে হয়, আপনি এমন কাজ করেন? এই, তোরা ওকে ধর আর নিয়ে চল আমাদের জায়গায়। সাথে সাথে রুহির বন্ধুরা আমাকে ধরে শহীদ মিনারের সামনে নিয়ে গেল এবং আমার হাত পা গুলো বাঁধলো। রুহি হকি স্টিক দিয়ে আমার হাঁটু বরাবর বাড়ি মারলো। আমি আহা বলে চিৎকার করে উঠলাম। মেয়েদের জোর করার, ধর্ষণ করার অনেক শখ, তাই না? এটা বলে আবার বাড়ি মারলো। আমি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লাম। রুহি এসে আমার মাথার চুলগুলো ধরলো। তোর অনেক সাহস না? কথা বল, আবার তুলেও নিয়ে যাবি? চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি।
এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার শালারে, ওর বুকের কলিজা বেড়ে গেছে। মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়, এমন ভাবে মারবে যে উঠে দাঁড়াতে না পারে। রুহির বন্ধু বান্ধবী সবাই সে থাপ্পড়, কেউ কেউ থুতু মারলো। হঠাৎ পিছন থেকে কেউ একজন মাথায় বাড়ি মারলো। মাথা দিয়ে গড়গড় করে রক্ত বের হতে লাগলো। হাত পা বাঁধা, বুক ফেটে কান্না আসতেছে। সবকিছু কেমন যেন ঝাপসা ঝাপসা লাগতেছে। চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। দূরে দেখলাম আমার সব বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। রুহির দিকে তাকিয়ে দেখি ও হাসতেছে, হয়তো বিজয়ের হাসি। আমি আস্তে চোখ বন্ধ করে ফেললাম, হয়তো এটাই শেষ নিঃশ্বাস। মাটিতে লুটিয়ে পড়লাম। একটু একটু যখন জ্ঞান ছিল তখনও দেখলাম সবাই মারতেছে। হাত পা নাড়াতে চাচ্ছি, পারছি না। যে যতক্ষণ ইচ্ছে মারলো। আমি যখন নড়াচড়া বন্ধ করে দিছি তখন রুহি, এই শালা মনে হয় মরে গেছে। চেক করে দেখ, বেঁচে থাকলে হাসপাতালে পাঠিয়ে দে। এরপর রাহুল আমাকে চেক দেখলো। সিফাত বেঁচে আছে, এই শালা। যেটা বলছে ওইটা কর। ওকে দোষ। এরপর ওরা সবাই মিলে আমাকে ধরাধরি করে হাসপাতালে পাঠালো। এরপর ভর্তি করে দিল। আমি যখন চোখ খুললাম পাশে দেখলাম কলেজের ওই মেয়ে, যার জন্য আমার আজ এমন অবস্থা। আমি মেয়েটাকে দেখে মুখটা অন্যদিকে করে রাখলাম। ওই মেয়ে হয়তো এটা বুঝতে পেরেছে। এরপর মেয়েটা কান্না করে দিল, আমার পা জড়িয়ে ধরে কান্না করতেছে। এ কি, আপনি আমার পা ধরছেন কেন? আমি অনেক বড় অপরাধী। আমি জানি আপনি আমাকে কখনো মাফ করবেন না। কিসের মাপের কথা বলছেন আপনি? কলেজের ওই ব্যাপারে। আচ্ছা, ওসব বাদ দেন, মাফ করে দিছি। সত্যি? আমি জানি আমাকে রুহি ইচ্ছে করে মেরেছে। মাঝখানে এই বোনটা আসলো, হয়তো জোর করে আমার নামে মিথ্যা বলতে বলেছে। আপনার নাম কি? আসমা মনি। ও, কোন ইয়ারে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ারে। ও গুড। ঘরে কে কে আছে তোমার? আমি আর মা। তুমি পড়ালেখা করো কেমন করে? টিউশন করে। ও আচ্ছা, আমি এখানে কতদিন ধরে আছি? 2 দিন ধরে। আমাকে কেউ দেখতে এসেছে? একটা আপু আসছিল। ও, নাম কি? আমরা কথা বলতেছি এমন সময় আরোহী ঢুকলো। এসে আমার মাথার পাশে বসলো। এখন কেমন লাগতেছে? ভালো। স্যার, কে বা কারা আপনাকে এইভাবে মেরেছে, কাউকে কি চিনেন? না, আমি ওদের কাউকে চিনি না। হঠাৎ করে এসে হামলা করে চলে গেল। ভাইয়া। আসমাকে থামিয়ে দিয়ে, কাউকে চিনি না আমি। আর আরোহী, তুমি একটু বাইরে যাবে? ওকে স্যার। আরোহী যখন বাইরে গেল আসমা এবার জিজ্ঞেস করতে লাগলো, ভাইয়া আপনি এটা কি করলেন? কোনটা? আপনাকে যারা মেরেছে তাদের তো আপনি চিনেন। আরে ও কিছু না। আর কত মার খেতে হয় জানি না। কেন ভাইয়া? কিছু না, সময় হলে জানতে পারবে। আর তোমাকে রুহি কি বলছে যার জন্য আমার উপর মিথ্যা অপবাদ দিলে? ভাইয়া, রুহি আপু বলেছে আমি যদি আপনার উপর মিথ্যা অপবাদ না দিই তাহলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। সামান্য একটা বিষয় আর তুমি ভয়ও পেয়ে গেলে? ভাইয়া, রুহি যেটা বলে ওটা করতে হয়, না করলে অন্য কিছু হয়। ও ভাইয়া আপনি কিছুক্ষণ ঘুমান, আমি আসছি। আমি কিছুক্ষণ এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম। 3 দিনে কোনো রকম সুস্থ হলাম। সবসময় দেখলাম আসমা আর আরোহী পাশে ছিল, তবে আরোহীকে থাকতে দিতাম না, কারণ ও পরিবার সংসার আছে। যাই হোক, আরোহী হাসপাতালে সব বিল দিয়ে দাও। জি স্যার। আসমা, জি ভাইয়া। তুমি এখন বাড়ি চলে যাও, কাল কলেজে দেখা হবে। ভাইয়া আপনি কোথায় যাবেন এখন? ও তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যাও আর ভালো করে পড়ালেখা করো। আচ্ছা। আর শুনো, কোনো সময় যদি কিছুর প্রয়োজন হয় আমাকে বলিও। আজকে থেকে মনে করো আমি তোমার বড় ভাই। আরোহী, ওকে একটা 10,000 টাকার চেক লিখে দাও। জি স্যার। আরোহী চেকটা লিখে আসমাকে দিল। আসমা আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? করোনা করছেন নাকি ভাইয়া? একটু আগে না বলছি আমি তোমার বড় ভাই? এরপর আরোহী আসমাকে চেকটা দিল। আমি আরোহীকে বলে গাড়ি একটা নিয়ে আবার ফুপির বাড়ি গেলাম। ফুপি আমাকে দেখে দৌড়ে আসলো। কি হয়েছে বাবা তোর? তোর এমন অবস্থা কেন? আমার মুখে হাত বুলাচ্ছে আর জড়িয়ে ধরে কান্না করতেছে। ফুপি, শান্ত হও, আমার কিছু হয়নি। মনে হয় আমার মৃত্যু আজরাইল ছাড়া অন্য কারো হাতে লেখা নাই। কে করেছে এমন? নাম বল, আমি তোর আঙ্কেলকে বলছি। না ফুপি, কাউকে কিছু বলো না। আর আঙ্কেলকে বললে আঙ্কেল চিন্তা করবে। আমার ছেলের গায়ে হাত তোলার এমন সাহস কার হয়েছে? একবার বল বাবা। বললাম তো ফুপি, কেউ কিছু করেনি। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। আমি রুমে যাচ্ছি ফুপি, পারলে কিছু খাবার পাঠিয়ে দিও। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, এমন সময় পিছনে দেখলাম রুহি। ও মুখ ভেঙচি কেটে অন্যদিকে ফিরে গেল। আমি এত কিছু পাত্তা না দিয়ে রুমে ঢুকলাম। এরপর কিছুক্ষণ ঘুমিয়ে গেলাম। বিকেলের দিকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম।
দেখলাম শুভ, ওর বাবা মা, আঙ্কেল, ফুপি সবাই বসে কথা বলতেছে। আর শুভর পাশে দেখলাম রুহি শাড়ি পরে বসে আছে। আমি নিচে নামতে দেখে, আয়ান এদিকে আয়। বলো ফুপি। আমি ওনাদের সামনে যেতে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। এরপর আমি ওখানে বসে বসে ওদের কথা শুনতে লাগলাম। আর কিছুটা শুনে বুঝলাম যে এখানে রুহির আর শুভর বিয়ের কথা চলতেছে। আমি কিছু না বলে চুপ মেরে বসে রইলাম। তা বেয়া সাহেব, বিয়ের তারিখ কখন করলে ভালো হবে? আমার মতে কিছুদিন পর হলে মনে হয় ভালো হবে। আর আমাদের সামনে ইলেকশন, কিছুটা ঝামেলার মধ্যে থাকবো। রুহির মা, শফিক সাহেব ঠিক বলেছে। আর রুহিও ততদিন পড়ালেখা করুক। আপনাদের ইচ্ছে। এরপর সবার কথাবার্তা শেষ হলে রুহিকে একটা আংটি পরিয়ে দিয়ে চলে গেল। আমি ছাদে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল। আমি এখানে আসাটাই মনে হয় ভুল হয়েছে। রুহিকে কিছু বলতে পারলাম না। হয়তো মনের কথাগুলো কখনো আর বলা হলো না। মনের কথা মনের মধ্যে থেকে যাবে। হঠাৎ মনে হলো পিছনে কেউ একজন আসতেছে। আমি চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। কেঁদে কেটে আর লাভ নাই, সময় থাকতে জিনিসের কদর দিতে হয়, বুঝলে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস পাচ্ছি না। আহারে বেচারা, কত মান না খেলো। আমি তো মনে করছি মরে টরে যাবি। আমি কিছু না বলে চুপ করে শুনতেছি। আর তোকে না বললাম আমার বাড়িতে না আসতে? তুই এত বেহাইয়া কেন রে? লজ্জা শরম নাই তোর? আমার কাঁধ থেকে ওর হাত নামিয়ে রুমে চলে গেলাম। এরপর ব্যাগটা হাতে নিয়ে নিচে আসলাম। কোথায় যাচ্ছিস বাবা? সরি ফুপি,